আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। রেড স্লিপ ফুটবলের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ একটি বোনাস এল ক্লাসিকো আমরা পেয়েছি। সৌদিতে সুপার কোপা আহ, ইস্পানা ফাইনাল। মানে এরকম এটা ফুটবল প্রেমীদের জন্য আসলে একটা বোনাস পাওয়া। তো যাই হোক, আসলে আহ, আমি এই এপিসোডেও ক্রিকেট নিয়ে আলোচনা করব। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। আসলে আমরা ক্রীড়াপ্রেমী বাংলাদেশিদের আসলে এখন মেজর আমাদের একটাই চিন্তা ভাবনা, সেটা হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। সেটার বিষয়ে আপডেট নিয়েই একটু কথা বলি। আহ, গত কিছুদিনে যেটা হয়েছে, বাংলাদেশের এই বিষয়ে যারা চিন্তা ভাবনা করছেন তারা আসলে দুইটা শিবিরে ভাগ হয়ে গেছেন। এক শিবির বলছেন নো মিন্স নো, আমরা ভারতে গিয়ে কোনোভাবেই খেলবো না, দেশের মর্যাদা আগে। আর আরেক পক্ষ, তারা যে ভিন্ন কিছু মনে করছেন, তারাও আসলে দেশের মর্যাদাকে যে অস্বীকার করছেন আহ, সেরকম না। বিষয়টা আমি সেরকম ভাবে মনে করি না, তবে তারা ক্রিকেটারদের আহ, বিষয় এবং ক্রিকেটের ভবিষ্যতের বিষয়ে হয়তো একটু স্কেপটিক। সে বিষয়ে তারা আহ, ভয় করছেন যে ক্রিকেট আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য তারা এই ইন্ডিয়ায় গিয়ে খেলার বিষয়ে কিছুটা, বেশ খানিকটা কম্প্রোমাইজ করার বিষয়, প্রয়োজন প্রয়োজন হলে বেশ কিছুটা কম্প্রোমাইজ করার বিষয়ে তারা মত দিচ্ছেন। আহ, এবং বিষয়টা আমার কাছে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ওই অপর পক্ষকে আমরা অনেকে ভারতের দালাল টালাল বলে ফেলছি। এটা আসলে একটু এক্সেস হয়ে যাচ্ছে। কারণ তারাও আহ, কখনো বলছেন না যে দেশের মান মর্যাদা আগে, এই বিষয়টাকে তারা অস্বীকার করছেন। আহ এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হতেই পারে। তাই আমি মনে করি এই ভারতের দালাল এই টাইপের ট্যাগ দেওয়াটা আসলে অন্যায় হচ্ছে। আহ, যুক্তি দিয়েই তাদের ভয়টাকে আমাদের কাটানো উচিত। সেই বিষয় নিয়েই এই এপিসোডটা করছি। আহ, যারা মনে করছেন ভারত তার দাদাগিরি দেখিয়ে আমাদের ক্রিকেটকে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত করতে পারবে, আসলে আমি তাদেরকে দোষ দেই না। ওই 17 বছরের জুজু কাটতে তো একটু সময় বেশি লাগছে অনেকেরই কাছেই। তো আমার মতামত হচ্ছে এই ভারত দাদাগিরি দেখে কতটুকু ক্ষতি করতে পারবে, বিষয়টা আমার কাছে খুব সহজ কিছু মনে হয় না। এক নাম্বার কারণ, আইসিসি আমাদেরকে আহ, মা- ভারত কিছু করলে তো সেটা আইসিসির মাধ্যমে করবে, ওদের ক্রিকেট ডিপ্লোমেসির মাধ্যমে করবে। তো আইসিসির ফোর্থ রেভিনিউ জেনারেটিং বোর্ড হচ্ছে আমাদের বোর্ড। অবশ্যই সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে বিসিসিআই, ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড। তারপরে ইসিবি, তারপরে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আমরা। তো আমাদের যেমন আইসিসি কে দরকার, আইসিসিরও তেমনি আমাদেরকে প্রয়োজন। ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল সাইড, ফ্রম দ্য রেভিনিউ সাইড, আরেকটা ইম্পর্টেন্ট সাইড আসছে, বলছি আমি। আর বিসিসিআই আইসিসির উপর তাদের ইনফ্লুয়েন্স যৌক্তিক কারণেই আছে, তারা সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেটিং। কিন্তু বিসিসিআই, আইসিসি যেমন বিসিসিআই কে দরকার রেভিনিউর জন্য, বিসিসিআইরও সেভাবে আইসিসি কে দরকার। তো বাংলাদেশকে বঞ্চিত রেখে তারা আইসিসি কে, আইসিসি যদি না থাকে তখন বিসিসিআই এই গ্লোবাল গেম, ক্রিকেটকে আর গ্লোবাল করার আর কোনো স্বপ্ন থাকবে না, এবং ক্রিকেটই মার খেয়ে যাবে যদি আইসিসি না থাকে। তো সেক্ষেত্রে বাংলাদেশকে বাইরে রেখে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করার বিষয়ে ভারতের উৎসাহ থাকলেও থাকতে পারে, না থাকারই কথা বিজনেস সাইড থেকে। আর যদি থেকেও থাকে, আইসিসি সেভাবে ভারতের কথায় সাড়া দিবে না, যতই জয়শাহ আইসিসির মাথায় বসে থাকুক। তো আমি একটা যেটা বললাম, আইসিসি না থাকলে কি হবে, তো আইসিসি না থাকার প্রসঙ্গটা কোত্থেকে আসলো, সেটা হচ্ছে ফ্রম দ্য লিগ্যাল পয়েন্ট অফ ভিউ।
বাংলাদেশকে ছাড়া যদি আইসিসি শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ আয়োজন করে, টি-20 ওয়ার্ল্ড কাপটা আয়োজন করে, বাংলাদেশকে যদি ওরা বলে না ভারতের মাটিতে গিয়েই খেলতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই, সেক্ষেত্রে বাংলাদেশ যদি আন্তর্জাতিক আদালতে এই ইস্যুটা নিয়ে যায়, সেটা আইসিসির অস্তিত্বকে সংকটে ফেলে দিতে পারে। এর কারণ, বাংলাদেশ আইসিসির কাছে কি চেয়েছে? বাংলাদেশ চেয়েছে একটা নিউট্রাল ভেন্যুতে ম্যাচ, সেটাকে শ্রীলঙ্কা, যারা অলরেডি এই ওয়ার্ল্ড কাপের একটা কো হোস্ট, কারণ পাকিস্তানের ম্যাচগুলা তারা শ্রীলঙ্কায় খেলেছে। বাংলাদেশ কোন কারণে চেয়েছে ম্যাচগুলো, ভেন্যুগুলা শিফট করতে? সিকিউরিটির কারণে। সিকিউরিটির কারণে আহ, কি মানে এর আগে ইনস্টেন্স নাই? এই ওয়ার্ল্ড কাপে ইনস্টেন্স আছে যে ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাচ্ছে, সেই শ্রীলঙ্কাতেই পাকিস্তানের ম্যাচগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে। কোন রিজনে? সেই সিকিউরিটির রিজনে। একই রিজনে একই ভেন্যুতে বাংলাদেশ চাচ্ছে, পাকিস্তানকে দিচ্ছে, বাংলাদেশকে যদি না দেয় আইসিসি, সেটার কথা বলছি আর কি, যে সিনারিওটার কথা আলোচনা করছি। তো বাংলাদেশের কাছে এই হাতিয়ারটা আছে যে ইনস্টেন্সটা এই ওয়ার্ল্ড কাপেই আছে। আর ইনস্টেন্স কি আরো প্রয়োজন আছে? এই ইনস্টেন্সটা শুরু করেছে কাকে দিয়ে আইসিসি? আগের এপিসোডে নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। ইন্ডিয়াকে দিয়ে এই ফ্যাসিলিটিটা তারা শুরু করেছে কোথায়? 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা পাকিস্তানে হয়েছে, এবং নিউট্রাল ভেন্যু হিসাবে আহ, ইউনাইটেড আরব এমিরেটসে ইন্ডিয়ার ম্যাচগুলো আয়োজন করা হয়েছে। এরপরে আবার আহ, এশিয়া কাপে সেই হাইব্রিড মডেলটা ইউজ হলো, এসিসি, সেটা যদিও আইসিসির ইভেন্টটা, এসিসির ইভেন্ট একইভাবে। এবং আহ, ইন্ডিয়াকে সেভাবে পাকিস্তানের ম্যাচগুলোতে, সরি, পাকিস্তানের ভেন্যু থেকে খেলা না দিয়ে তাদের ম্যাচগুলো আরব আমিরাতে হয়েছিল। আহ, সেই ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিটা যখন পাকিস্তান চাইলো, আইসিসি কিন্তু আর কোনো উপায় থাকলো না, আইসিসি কে সেই ফ্যাসিলিটিটা দিতেই হলো পাকিস্তানকে। তো যে ইনস্টেন্স গুলা আছে এবং সিকিউরিটি রিজন, সেই সিকিউরিটি রিজনে এর আগেও এই বিষয়গুলা হয়েছে। সেটা কি? আহ, 96 বিশ্বকাপে, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ 96 তে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ আহ, শ্রীলঙ্কা খেলতে যায়নি। তো তাদের পয়েন্ট কাটা হয়েছে। তারা ম্যাচগুলা সে তখন অন্য কোনো ভেন্যুতে অ্যারেঞ্জ করা যায়নি। কিন্তু তাদের এগেনস্টে ফার্দার কোনো অ্যাকশন আইসিসি নেয়নি, জাস্ট পয়েন্টটা ফরফিট করতে হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে। 2003 বিশ্বকাপেও আহ, আহ, শ্রীলঙ্কা, সরি, নিউজিল্যান্ড কেনিয়াতে খেলতে যায়নি এবং ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি। রিজন গুলো কি ছিল? সেই সিকিউরিটি। আরো ইনস্টেন্স প্রয়োজন আছে। আমি আরেকটা আহ, বিষয় বলি। সেটা হচ্ছে 2009-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা পাকিস্তানেই হয়েছিল, পাকিস্তানেই হওয়ার কথা ছিল। পুরো ইভেন্টটাই শিফট করা হয়েছিল সাউথ আফ্রিকায়। রিজন? সিকিউরিটি। এবং 2011-এর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের হোস্ট, অরিজিনালি হোস্ট হওয়ার কথা ছিল ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, চারটা দেশেরই। শেষ পর্যন্ত পাকিস্তানকে কো হোস্ট হওয়া থেকে বিরত রাখা হয়, পাকিস্তান ওই টুর্নামেন্টে কো হোস্ট হতে পারেনি। যেখানে একটা ইভেন্ট সরিয়ে নেওয়া হয় সিকিউরিটির কারণে, যেখানে একটা কো হোস্টকে হোস্টিং করা থেকে বিরত রাখা হয়, তার মানে আইসিসির এই সিকিউরিটির কারণে কাস্টমাইজেশনের এক ডজন উদাহরণ অলরেডি ক্রিয়েট করা আছে। তাহলে বাংলাদেশকে কেন তারা দিবে না? দ্বিতীয় বিষয়, আইনগতভাবে আমাদের কাছে আরেকটা হাতিয়ার আছে। সেটা কি? এর আগের সিকিউরিটির কারণে যে কাস্টমাইজেশন গুলা হয়েছিল,
সেখানে সিকিউরিটি ছিল বেসিক্যালি ন্যাশনাল লেভেলের কোনো ইস্যু, ক্রিকেটীয় বিষয় সেখানে ছিল না। সেখানে রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটির বিষয়টাকে তারা হাইলাইট করে তাদের সরকার ওর বোর্ড প্লেয়ারদেরকে সেই দেশগুলোতে পাঠায়নি। আমাদের এখানে কিন্তু সেই সিকিউরিটি রিজনটা একদম ক্রিকেট কেন্দ্রিক, একজন প্লেয়ারকে কেন্দ্র করে এই সিকিউরিটির কনসার্নটা রেজ করা হয়েছে। আমাদের মুস্তাফিজুর রহমানকে তারা সিকিউরিটি দেওয়া সম্ভব না এই ধরনের কিছু একটা ধোয়া তুলে তারা আইপিএল থেকে প্রত্যাহার করার জন্য বিসিসিআই কে বলে, বিসিসিআই বলে কেকেআর কে বলে মুস্তাফিজকে উইথড্র করেছে। আমাদেরটা একদম ক্রিকেট কেন্দ্রিক সিকিউরিটি, যে একজন ক্রিকেটার যে 3 মাস পরে আইপিএল খেলতে যাওয়ার কথা, তার সিকিউরিটির কে কনসার্ন দেখিয়ে তাকে আইপিএল এর বাইরে রাখা হলো। সেখানে 1 মাসের মধ্যে একটা পুরো টিম, তার সাথে কোচিং স্টাফ, জার্নালিস্ট, ফ্যান্স, তারা ভিজিট করবে সেখানে। সিকিউরিটির বিষয়ে যদি বলে সিকিউরিটির কনসার্ন অস্বীকার করা হয়, সেটা হলো গিয়ে বোকার স্বর্গে বাস করার মতো। তাই এই জায়গাতে আমাদের একটা আপার হ্যান্ড আছে। এবং এই সিকিউরিটির সাথে যুক্ত হয়েছে কি সাম্প্রদায়িকতা, একদম কমিউনালিজম। স্পোর্টস হচ্ছে এই রেসিজম, কমিউনালিজম, এগুলার এগেইনস্টে সবচেয়ে সোচ্চার হওয়ার প্ল্যাটফর্মটা হচ্ছে স্পোর্টস। সেখানে সাম্প্রদায়িকতা জড়িয়ে যে সিকিউরিটির নিরাপত্তার সংশয় তৈরি হয়েছে, সেটাকে আইসিসি যদি বিসিসিআই এর কথা শুনে সেটাকে আহ, অস্বীকার করে বাংলাদেশকে বাধ্য করে খেলতে, সেটা সারা পৃথিবীতে ঝড় তুলবে এবং আইসিসির অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে। আহ, দেবব্রতদা অবশ্য বলছিলেন তার চ্যানেলে যে মানে এই ধরনের ইস্যু উঠলে বাংলাদেশ যদি আদালতে যায়, ওয়ার্ল্ড কাপ স্থগিত করে দিতে পারে আন্তর্জাতিক আদালত। আমি হয়তো এতটা ভাবছি না, হয়তো ওয়ার্ল্ড কাপটা তারা বাংলাদেশকে বাদ দিয়েই অর্গানাইজ করতে পারে। তবে আইসিসির অস্তিত্ব সংকটে পড়ে যাবে, আইসিসি বলে কিছু নাও থাকতে পারে, এই পরিস্থিতি হতে পারে। তাই লিগ্যালি যখনই বিষয়টা প্রসিড করবে, আমাদের একটা আপার হ্যান্ড আছে। ফাইন্যান্সিয়ালিও আমরা এতটা দুর্বল না, বিসিসিআই তুলনায় হয়তো কম রেভিনিউ জেনারেট করি, তাই বলে এত দুর্বল না আমরা। ফোর্থ লার্জেস্ট, এটাও কম কথা না। কোনো দেশ তো সারা বছর ইন্ডিয়ার সাথে খেলতে পারবে না তাদের রেভিনিউ জেনারেট করার জন্য। বাংলাদেশের কাছে মাঝে মধ্যে তাদের বাংলাদেশের সাথে ম্যাচ পড়তেই মানে ফেলতেই হবে। ইন্ডিয়াও তো সারা বছর, সাউথ আফ্রিকা যদি চিন্তা করে শুধু ইন্ডিয়ার সাথেই খেলবো, অস্ট্রেলিয়া যদি শুধু চিন্তা করে শুধু ইন্ডিয়ার সাথেই খেলবো, ইন্ডিয়া তো সারা বছর তাদের সাথে খেলতে পারবে না। তো দুই দিক থেকেই আমাদের আপার হ্যান্ড আছে। তো বাংলাদেশকে বাদ দিয়ে এই আইসিসি এই ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে কোনোভাবেই চাইবে না বলেই আমি মনে করি, যদি রিজনেবলি সেন্সিবল থাকে। আর এই বিষয়টাই আহ, একটু আলোচনা করতে চাচ্ছিলাম। সাথে আরো দুইটা বিষয় যে দুটো নিয়ে আসলে আলোচনা কম হচ্ছে। একটা বিষয় হচ্ছে আহ, রিয়াসাত ভাই, আমি যদিও খুব অথেন্টিক কোনো পসিবিলিটি সমৃদ্ধ কোনো নিউজ পাইনি, বাট রিয়াসাত ভাই তার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা হিন্টস দিয়েছেন। তার সোর্সের বিষয়ে আমার আস্থা আছে যে আইসিসি সম্ভবত চিন্তা ভাবনা করছে এবং কালকেই হয়তো আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। আমাদের ভেন্যু শ্রীলঙ্কায় শিফট হচ্ছে। একটাই কনসার্ন, সেটা হচ্ছে একটা ম্যাচ হয়তো আমাদের আহ, ইন্ডিয়ায় খেলা লাগতে পারে, সেটা হচ্ছে ইংল্যান্ডের সাথে ম্যাচ। সেটা এখন ক্রিকেট ডিপ্লোমেসি এখানে আসলে একটা রোল প্লে করতে পারে আমাদের। আমরা যদি ইংল্যান্ডের সাথে যোগাযোগ মেনটেন করছি কিনা জানি না, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সাথে যদি আমরা যোগাযোগ করে ওদেরকে কনভিন্স করতে পারি, হোয়াট এভার হ্যাপেন্স, যদি সেরকম হয় যে 3টা ম্যাচ শ্রীলঙ্কা এবং একটা ম্যাচ ইন্ডিয়া যাওয়ার অফারটা দেয়, আমি মনে করি
বাংলাদেশের সেটা গ্রহণ করা উচিত। ইংল্যান্ডের সাথে ম্যাচটা একটা ম্যাচ খেলার জন্য 2 দিনের জন্য অবশ্যই উইথ দ্য এনসিউরিটি অফ উইথ দ্য সার্টেনিটি অফ প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আমরা ইন্ডিয়া গিয়ে খেলতেই পারি। বা যদি বোর্ড নাও চায়, ঠিক আছে, একটা ম্যাচ আমরা ওয়াক ওভার দিলে দিতে পারি, সেটা বোর্ড সিদ্ধান্ত নিবে। বাট যদি একটা এরকম কোনো অফার হয় যে 3টা ম্যাচ শ্রীলঙ্কা গিয়ে খেলবো, একটা ম্যাচ ইন্ডিয়া খেলবো, আমি মনে করি অফারটা আমরা একসেপ্ট করে নিতে পারি। এতে আমাদের আহ, মূল কনসেপ্ট যেটা আমাদের কান্ট্রির মান মর্যাদার বিষয়টা আমার মনে হয় আপহেল্ড হবে। আর আহ, আর 2টা বিষয়ে একটু আমি কথা বলতে চাচ্ছি, যে 2টা বিষয় আসলে কম আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশ যদি ফার্দার প্রসিড করে, বাংলাদেশ যদি ফার্স্ট রাউন্ডে আইসিসি উইথ প্রপার কাস্টমাইজেশন বাংলাদেশ পার্টিসিপেট করলো এবং বাংলাদেশ পরের রাউন্ডে প্রসিড করে, সেক্ষেত্রে সেই ম্যাচগুলো কি হবে, এই আলোচনাটা আমি আসলে কোথাও পাচ্ছি না। এই আলোচনাটা হওয়া আসলে প্রয়োজন। এবং আইসিসি সেই বিষয়ে সেই সেই লেভেলে কাস্টমাইজেশনে যাচ্ছে কিনা, এটা আসলে আলোচনা করা দরকার। আর আরেকটা বিষয় ফাইনালি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি সেরকম একটা পরিস্থিতি হয় যেখানে হোয়াট এভার ওয়ার্ল্ড কাপ নিয়ে যাই হোক, বাংলাদেশ খেললো বা খেললো না, আহ, মানে এই ফেজটা পার হওয়ার পরে যদি বিসিসিআই মুস্তাফিজকে আবার আইপিএল এ ফেরত নেওয়ার কথা বলে, সেক্ষেত্রে আহ মুস্তাফিজ আহ, কি সিদ্ধান্ত নিবে, এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক আসতে পারে। এজন্য এই বিষয়টা নিয়ে আগেই একটু কথা বলছি। আহ, আমরা আসলে এই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেশন ইস্যু নিয়ে ব্যস্ততায় আসলে মুস্তাফিজের কথা সেভাবে আমরা ভাবিনি। আমরা মুস্তাফিজের পাশে দাঁড়িয়েই এই বিতর্কগুলা করছি। বাট মুস্তাফিজের ফিলিংস বা মুস্তাফিজের শঙ্কা, মুস্তাফিজের কনসার্ন, মুস্তাফিজের টেনশন, এগুলো নিয়ে আসলে আলোচনা আমরা কমই করছি। আইসিসি বিসিসিআই যদি মুস্তাফিজকে আবার আইপিএল এর জন্য অ্যালাউ করে, সেক্ষেত্রে মুস্তাফিজ কি ডিসিশন দিবে? মুস্তাফিজ কি পপুলিস্ট ডিসিশন নিবে? নিলে আমরা অনেকেই খুশি, আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি হব, মনে হবে ভারতের বুকে ঝামা ঘষে দেওয়ার মতো একটা বিষয় হবে যদি মুস্তাফিজ বলে না আমি আইপিএল এ খেলবো না। তবে যদি মুস্তাফিজ আইপিএল এ খেলে, এ বিষয়ে আমার রিকোয়েস্ট ফ্যানদের প্রতি, এই আবার ওই ভারতের দালাল দালাল ট্যাগ দিতে বলবেন না, দিতে বসবেন না প্লিজ। এর কারণ আহ, দেখেন, আমরা ক্রিকেটারদের জন্য আমরা আসলে কি করি আমাদের ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য। আহ, তারা আহ, এই এই ধরনের বিষয় আমরা বলি, ওরা তো টাকার জন্য খেলে, টাকার জন্য খেলতে গেছে, তা টাকার জন্যই তো খেলবে। সে ছোটবেলায় হয়তো প্যাশনেট হয়েই এই ক্রিকেট আহ, খেলা শুরু করেছিল। পরবর্তীতে সে তার এডুকেশনাল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্টকে স্যাক্রিফাইস করে সে প্রফেশনাল ক্রিকেটকে প্রফেশন হিসাবে নিয়েছে। তো এখন তো সে টাকার জন্যই তাকে খেলতে হবে। তো তো, আহ, সে এডুকেশন কোয়ালিফিকেশন তো সব ক্রিকেটারের ওই রকম, সবাই তো আর মুশফিকের মতো হতে হতে পারে না। মুশফিকেরও এটা অনেক কষ্টেই অর্জন করতে হয়েছে। কিন্তু এডুকেশন, তো হায়ার এডুকেশন তো নেওয়ার সুযোগ থাকে না যদি প্রফেশনাল প্লেয়ার কেউ হয়। তো তারা যখন মানে তাদের ক্রিকেট খেলেই তারা এই ব্রেড এন্ড বাটার আর্ন করে। তো টাকার জন্যই খেলবে অবশ্যই, সে যদি আবার আইপিএল এ যায় সেটা টাকার জন্যই হবে। এটা নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই। আর দ্বিতীয়ত, আমরা ক্রিকেটারদের আসলে আমাদের দেশে আপনি কয়জন ক্রিকেটারকে, এক্স ক্রিকেটারকে আপনি এখন ক্রিকেটের সাথে সংযুক্ত দেখছেন? বুলবুল ভাই, ফারুক ভাই, লিবু ভাই, ওনারা অনেকদিন থেকেই বোর্ডের ডিরেক্টর, সিলেকশন প্যানেল, ঘুরে ফিরে ওনারা কয়েকজনই আসছেন।
এর পরের জেনারেশনের মধ্যে হয়তো রাজ্জাক, আব্দুর রাজ্জাক এসেছেন, আহ, হাবিবুল বাশার এসেছেন। কয়েকজন ক্রিকেটারকে হয়তো আপনারা বিপিএল এ কোচিং প্যানেলে দেখতে পান। দু একজন ক্রিকেটারকে আপনারা ক্রিকেট রিলেটেড টক শোতে, টিভিতে টক শোতে আলোচনার জন্য আসেন। কিন্তু সেটা সব মিলায় সংখ্যায় হয়তো আপনি এক্স ক্রিকেটার 20-25 জনকে হয়তো আপনি এদিক সেদিক দেখছেন, বাকিরা কোথায়? বাকিদের তো আমরা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সেভাবে পাচ্ছি না। আপনি কি শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে দেখছেন? মেহরাব হোসেন ওপি, কিংবা বাংলাদেশের প্রথম টেস্টে একজন বাঁহাতি বোলার ছিল বিকাশ রঞ্জন দাস। তাদের তারা কোথায়? তাদের কথা কি আপনাদের মনে পড়ে? কিংবা মনে করেন এনামুল হক জুনিয়র, অনেক ক্রিকেটারই বলতে পারবেন অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, কিন্তু আসলে ক্রিকেটের সাথে জড়িত নাই। সো আফটার প্লেইং, আফটার রিটায়ারিং, ক্রিকেটের সাথে জড়িত থাকার সুযোগ খুব বেশি প্লেয়ারদের হচ্ছে না। তো তাদের অন্য কোথাও তাদের লিভিং এর জন্য অন্য কোনো দিকে ইনভলভ হতে হচ্ছে। কেউ বিজনেস করছেন, কেউ চাকরি করছেন। তো লাইফের সিকিউরিটির বিষয় তো একটা আছে, ভবিষ্যতের ফিউচারটাকে সিকিউর রাখা। আমরা নিজেরা আমাদের ভবিষ্যতের সিকিউরিটি নিয়ে ভাবি। তো মুস্তাফিজ যদি তার ভবিষ্যতের সিকিউরিটির কথা ভেবে এই আইপিএল এর আহ, এই 9 কোটি 20 লাখ রুপি, যেটা বাংলাদেশি টাকায় 12 কোটি টাকার মতো হয়, সেখানে সে ঠিক কত টাকার মতো নিজে পাবে আমি জানি না। হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের কোনো একটি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে এরকম আর্ন করার সুযোগ হয়নি। তো সেটা মুস্তাফিজ সুযোগ পেয়েছে। সে যদি এই সুযোগটা আবার পায়, সে যদি এই টাকাটা আর্ন করতে যায়, আমি এখানে দোষের কিছু দেখি না। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব বিষয়টা একমাত্র মুস্তাফিজেরই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যেটাই মুস্তাফিজ নেয় সেটা যেন আমরা ওয়েলকাম করি। আহ এই কামনা করে আমি এই এপিসোডটা শেষ করছি। আশা করি আহ সবার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টসে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।